দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী ইয়ে করত, হিন্দুদের বাড়িঘর হামলা করত। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ও বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃতদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের এই রেকর্ড, প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখের যে ঘটনা, 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কারণ ছিল? আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেই সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইব, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং ওই দিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বলল যে দরকার নেই, এগুলি নিয়ে এখন নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকীয়া করতে, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে বলি, ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি হয়েছে, কি লাগবে, কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিট চাচ্ছে। তা আমি বলছি স্যার আপনার যে পাসপোর্টের রিসিট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে,
যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরও প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে। আমি ফোন করি নাই তারে, সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায়। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকীকে করলো, এরপরে তো আর কোনো কথা নাই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই, অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, কারণ তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম। এর বাইরেও বিপি নুরুল হক, নূরটুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলেছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে, আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই, আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। অতএব সেটা কি? সেটা হচ্ছে বিডিআরের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে, এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনারা এটার অনুসন্ধান করেন, আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি, এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা।